স্যারের স্মরণ শক্তি কি কম? স্মরণশক্তি কম কিনা জানি না, তবে কিছু কিছু মানুষ দেখলে কমে যায়। মানুষের মস্তিষ্কে হৃৎপিণ্ডে বসবাস করার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায় তারা। অদৃশ্য থেকেও ধারালো হয়, ভীষণ ধারালো। গাঢ় কাজল চোখে বশ করে, চিকন ওষ্ঠযুগল দ্বারা হৃদস্পন্দনের গতি বাড়ায়। উন্মুক্ত সিক্ত কেশে হাতছানি দিয়ে ঢাকে। ধৈর্য হারিয়ে কুকাম ঘটালে বলে নির্লজ্জ, চরিত্রহীন। অবশ্য এমন উপাধি পেতে নিজেকে তৈরি করে নিচ্ছি আমি। শ্রেয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল। লজ্জা শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ আরম্ভ করে দিয়েছে। শিউরে উঠছে রন্ধ্র। তোর্যের অগোছালো কথার ভাঁজে নিজেকে এলোমেলো লাগছে খুব। কিন্তু ওর কথাটা শুনল কেমন করে? দরজায় দাঁড়িয়েছিল, মৌন মুখে চেতে নিলে তুর্য ডেকে বলল, বাকি 5 প্লেটের টাকা যে ফ্রিতে দিয়ে এসেছো শ্রেয়সী, সেই টাকাগুলো দিয়ে যেও। পই পই করে ভবিষ্যতের জন্য টাকা জমাই। একটা ট্রিট কি দিলাম, না খেয়ে টাকা দিয়ে এলে? আমি ছাড়বার পাত্র নই, কড়াই গন্ডায় হিসেব করি। বউয়ের কত খরচ, মেকআপের জিনিস, অর্নামেন্টস, ড্রেস, ছোট সাইজ বড় সাইজের কত কিছু কিনতে হয়। ছোট সাইজটা না দিলে ব্যাপারটা খুবই জঘন্য হয়ে যায়। এখন তুমি যদি 5টার দাম ফেরত নিয়ে আসতে, বউয়ের জন্য আরও 10-20 টাকা মিলিয়ে গুলিস্তান থেকে একটা কিনতে পারতাম। ভবিষ্যতের আয়োজন তো এখন থেকে করব, তাই মাফ নেই, দিয়ে যাবে। শ্রেয়া হতভম্ব, বুকটা ধড়পড় করছে। ধীরে ধীরে প্রখরত্ব লাভ করছে তা। তুর্য নেই, চলে গিয়েছে সে। ফিচিল কণ্ঠের শব্দালঙ্কার শ্রেয়ার হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিল নিমেষেই। লজ্জায় বিড়বিড় করে বলে উঠল, ছি, অশালীন। এটা বলে শ্রেয়া দৌড়ে ঘরে এলো। মেঝেতে বসে বুকে হাত রেখে স্মিত হাসল। বউয়ের জন্যে কত আয়োজন লোকটার, অথচ বউয়ের সাথেই এসব বলে বেড়াচ্ছে। আচ্ছা, স্যার কি ওকে পছন্দ করে, নাকি প্রথম দিনের দুর্ব্যবহারের নিমিত্তে কপকাত করতে চাইছে ওকে? হৃদয়ের ক্রিয়া থামিয়ে দিতে চাইছে? শ্রেয়া আর না ভেবে আইসক্রিম খাওয়া শুরু করলো। চিন্তা করলো আরও একটা বার মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়াবে। তার অগাধ বিশ্বাস উনি বুঝিয়ে বললে তুর্য ওকে একটু হলেও জায়গা দিবে, বক্ষে না হোক নিজের বানানো জগতে। প্রিয় মানুষ ছাড়া কতটা কষ্টকর তা মুখে প্রকাশ করা বড়ই দুর্বিষহ। তাছাড়া কার দুঃখ কে বোঝে? অকস্মাৎ নীল গগনে কৃষ্ণ মেঘেরা উড়ে এসে জুড়ে বসেছে। প্রকৃতিকেও রাঙিয়ে নিয়েছে তার রঙে। দখলদারিত্ব খাটাতে তোড়জোড় চালাচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিনটাকে পরিণত করেছে তিমিরে। শ্রেয়া যত দ্রুত পারছে সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছে। একবার ঝুমঝুম বৃষ্টির আগমন মানে সব শুকনো কাপড়ের ভেজা অবস্থা দেখা। এত পরিশ্রম করে ধুয়ে শুকাতে দিল, এখন ভিজে গেলে মন ভেঙে যাবে। ছাদে গিয়ে দেখে তারে একটা কাপড়ও নেই। গেল কোথায়? প্রবল বাতাসে উড়ে যায়নি তো? কেমনে সম্ভব? স্পষ্টত খেয়াল আছে ক্লিপ দিয়ে আটকে গিয়েছিল। নতুন ছিল ড্রেসটা, হাতে গোনা 4টে ড্রেস আছে তুলে রাখা। তন্মধ্যে এটা একটা প্রিয়দের বাসায় পড়েছিল, তাই ধুয়ে দেয়। অবিন্যস্ত দৃষ্টিতে অস্থির চিত্তে খুঁজতে শুরু করে। চক্ষে বিধে রেলিংয়ের 2 হাত রেখে তুর্য সামনের দিকে চেয়ে আছে। ছাদে অবস্থিত দোলনায় ওর কাপড়গুলো একসাথে রাখা। শ্রেয়া থমকালো, চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এগুলো এখানে? নিচের বাসার আন্টি রেখে গেল, বলল মেয়েটা কতক্ষণে তার থেকে নামাবে, এর চেয়ে বরং আমি ভাঁজ করে রেখে যাই, আসলেই নিয়ে যাবে। সম্মুখ হতে ভেসে আসে নির্লিপ্ত কণ্ঠস্বর। তুর্যের কথাটা আদেও বিশ্বাসযোগ্য মনে হলো না শ্রেয়ার। চলে যেতে গিয়ে সিগারেটের ঝাঁঝালো গন্ধে পা আটকা পড়ে। বিস্ফোরিত নেত্রে চায়। ছাদের মেঝেতে সিগারেট দেখে অবাক স্বরে প্রশ্ন করে, আপনি ধূমপান করেছেন? তৎক্ষণাৎ তুর্য ঘুরে দাঁড়ালো। ভ্রু যুগল কুঞ্চিত করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, নায়িকা সাজতে চাইছো? মানে? শ্রেয়ার উৎকণ্ঠা। তুর্য বিরক্ত ভরা কণ্ঠে বলল, তুমি তো আবার সাধু রমণী, এই যে উৎসুক চাহনি নিক্ষেপ করে বললে আমি ধূমপান করলাম কি না, এটা তো মুভি উপন্যাসের পাতায় নায়িকারা করে থাকে। যখন নায়ক সিগারেট টানে তাদের কাছে মনে হয় বিষ গিলছে, একদম তোমার মতন রিয়্যাক্ট করে। তখন নায়ক নিজের পোড়া ঠোঁট দ্বারা নায়িকার গোলাপি বর্ণের ওষ্ঠ অমৃত মনে করে শুষে নেয়, বুঝিয়ে দেয় জ্বলন্ত হলেও কিস করার জন্য পারফেক্ট। তুমিও ঠিক এমনটা চাও? শ্রেয়া ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল অনিমেষ। নায়িকা? কোথা থেকে কোথায় পাড়ি দেয় লোকটা? বিস্মিত হলেও নিজেকে শক্ত করে বলে উঠল,
স্যার আমি ইন্টারেস্ট না, কারণ আমি নায়ক না। কথাটা বলে তুর্য প্রগাঢ় দৃষ্টিতে শ্রেয়ার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। নিমেষেই সমগ্র গা থরথর করে কেঁপে উঠল শ্রেয়ার। অসারতা লাভ করলো। তুর্য সিগারেটটা পা দিয়ে চেপে ধরে, ভ্রু উঁচিয়ে উপহাসের সুরে বলে, তুমি কিন্তু নায়িকার থেকে কম নও। চিকন বাঁকা কোমর, স্লিম পেট, ভুবন ভুলানো রূপ, গোলাপি অধর, গাঢ় চোখে কাজল আঁকা, দেহের ভাঁজে ভাঁজে কম্পন ও শ্রেয়া লজ্জায় শিউরে উঠছে। শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে শীতল স্রোত। তুর্যর থেমে যাওয়াতে থমকে গেল হৃদগতি। মনের উৎকণ্ঠা উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে পরবর্তী কথা শোনার জন্য। শ্বাস ভার ভার হলো নিমেষে। তুর্য পূর্বের জায়গা ছেড়ে এগিয়ে এসেছে। উত্তপ্ত নিঃশ্বাস ঢেলে দিচ্ছে শ্রেয়ার পুরো বদনে। চক্ষুদ্বয় নিমেলিত হয়ে এলো শ্রেয়ার। কাপড়গুলো শক্ত করে আঁকড়ে ধরে বুকের ধুকপুকানি নিয়ে দাঁড়িয়ে থাকার তীব্র চেষ্টা চালাচ্ছে। তখনই রক্ত হিম করে দিল তুর্যের উচ্চারিত কয়েকটা শব্দ। ও ফিগারটা সো সো গরম। লৌহস্বরে শ্রেয়া একটুও নড়ল না, জমে আছে, পাথরে পরিণত হয়েছে যেন। অথচ অন্দরমহলে উতাল পাতাল ঝড় উঠেছে। বুকের ওঠানামা তীব্র থেকে মারাত্মক রূপ ধারণ করে। চক্ষু মেলে বিনা সংকোচে অপলক চেয়ে থাকে তুর্যের পানে। তুর্য মাঝে এক আঙ্গুল দেখিয়ে অধর কার্নিশ বাঁকিয়ে বলল, এক আঙ্গুলের বিস্তর তফাতটা রেখে দিলাম। এটা আমার জীবনের প্রথম ধৈর্যের পরিচয় হিসেবে গণ্য করলে ভুল হবে না। তবে ঠিক সময়ে পূরণ করে দিব। মাঝে শূন্যস্থান থাকবে না। তোমাকে দেখার অসভ্য নজরও পাল্টাবে না। এটাই তো বলছো মনে মনে? আমি এমনই চরিত্রহীন হতে পারছি তো? শ্রেয়া হত বিহবল স্তব্ধ। এতক্ষণে তুর্যের ব্যবহার ওর মস্তিষ্ক বুঝতে সক্ষম হলো। এক রাশ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে দিল তুর্যের দিকে। আপনি? তুর্য ভ্রুক্ষেপহীন হয়ে বলে, আমি চরম লেভেলের অসভ্য, তাই না? শ্রেয়ার অবাক কণ্ঠস্বর। অভিনয় করছিলেন? অভিনয় কেন করব? আমি কি অভিনেতা? তবে প্র্যাকটিস করছিলাম চরিত্রহীন হবার। স্যার, উড়ে যাবে পাটকাঠি। দেখছো না ছাদে জোরালো বাতাস বইছে? এ যাত্রায় অতীব গম্ভীর শোনালো তুর্যের কণ্ঠ। এই ছেলে হয়তো গিরগিটিকে হার মানাতে পিছুপা হবে না। কেমন ক্ষণে ক্ষণে মুখের আদল কণ্ঠের স্বর পরিবর্তন করে ফেলে। শ্রেয়া কিছু না বলে কেটে পড়বে ভেবেই উল্টে ঘুরে চলে যাচ্ছে। সাথে সাথেই তুর্য হাঁক ছেড়ে বলল, শুনো মেয়ে, অনিচ্ছে সত্ত্বেও ফিরে তাকালো শ্রেয়া, চাহনি প্রশ্নবিদ্ধ। তুর্য দ্রুত পদে হেঁটে এসে ওকে পাশ কাটিয়ে ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। এহেন কাণ্ডে হতবাক ও ইশারায় চলে যেতে বলল তুর্য। তাই আর মাথা না ঘামিয়ে চলে যাওয়ার মুহূর্তে কর্ণকুহরে সুরসুর করে প্রবেশ করে। একদিন আমি ঠিক চরিত্রহীন হব। তালিকার শীর্ষে অবস্থান হবে, আর পুরস্কার স্বরূপ হাসিল করব তোমাকে। শ্রেয়ার পা সিঁড়িতে আটকে গেল, মোচড় দিয়ে উঠল পেট। তুর্য কি ওর প্রেমে পড়ে গেল, নাকি সবটাই কৌতুক, উপহাস, হেয়ালিপনা? ছাদ থেকে এসে কাপড় রেখে একটা খামে 5 প্লেট পানিপুরির দাম হিসেব করে টাকাগুলো ভরে নিল। তুর্য যেহেতু বলেছে টাকা ও দিয়েই দিবে, নতুবা খোটা দিতে একটুও কিপটেমি করবে না মানুষটা। এখনো শরীরটা কাঁপছে। কেন উদ্ভট নির্লজ্জ কথা বলে লোকটা? খামটা হাতে নিয়ে তুর্যের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতে গিয়েও হাত ফিরিয়ে এনে নিচে বসে ঝুঁকে খামটা চালান করে ভিতরে দরজার নিচ দিয়ে। তুর্যের সম্মুখীন হওয়া মানে হৃদয় নিংড়ানো অনুভূতি, পেট মোচড় দিয়ে ওঠা, ভারী ভারী লজ্জায় নেতিয়ে পড়া। অতিরিক্ত অনীহা যে বিষয়ে থাকে তাই জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে প্রিয়র বিয়েতে যাবে না বলে অটল থাকে শ্রেয়া, এখন নিজের সিদ্ধান্তে নিজেই ব্যাঘাত ঘটালো। ঢাকার উদ্দেশ্যে ছুটছে আবার। পার্থক্য এবার আর পাশে প্রিয় মানুষটা নেই। একা একাই নিজের পথ বেছে নিয়েছে। গত 2 দিন আগেও কত শত স্বপ্ন বুনন করেছিল পুনর্বার। ভেবেছিল চারা রোপণ করলে দিন মাস পেরিয়ে যেমন পুষ্প ফোটে, মানুষকে প্রভাবিত করে, চাহনি মুগ্ধতায় ডুবিয়ে দেয়, আকর্ষণ করে নিজ অপরূপ চিত্রে, তেমনই স্বপ্নগুলো একদিন এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যেন বাস্তবতায় পরিণতি লাভ করতে সার্থক হয়। কিন্তু এক লহমায় সব শেষ। প্রিয় কল করে জানিয়েছে,
তোর একলা পথে আর কেউ হাঁটবে না রে শ্রেয়া, পাশাপাশি দাঁড়িয়ে আকস্মিক তোর হাতটাও ধরবে না। তার স্বামীর বিয়ে, প্রিয়র বিয়ের দিনই বিয়ের সময় ধার্য করা হয়েছে। প্রিয়র একটাই কথা, ও যদি না চায় তাহলে আজীবনের জন্য ভুলে যাবে বান্ধবী কখনো আপন হয় না। এত বড় একটা কথা শ্রেয়ার অন্তঃস্থল নাড়িয়ে দিয়েছে। ও জানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিশে আছে প্রিয়র প্রচণ্ড ক্ষোভ, অভিমান। চোখে চলছে ভীষণ। আত্মহত্যা বৈধ হলে সেটা নির্দ্বিধায় বেছে নিত শ্রেয়া। তুর্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তারই বা কি দোষ? সে তো অজ্ঞাত অতীত সম্পর্কে। একটা সিএনজি ধরে গন্তব্যে এসে নামলো শ্রেয়া। প্রিয় হয়তো ওরই অপেক্ষায় মরিয়া হয়েছিল, গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই দিক বিদিক শূন্য হয়ে ঝাপটে ধরল, অশ্রুসিক্ত কণ্ঠে আওড়াতে থাকে। দুটো দিন দেখি না তোকে, মন চাইছিল সব ছেড়ে ছুড়ে চলে যাই। কেমন আছিস? শ্রেয়া হাসে। দুঃখের ভার বেশি থেকে বেশি হলে ঠোঁটের কোণে যেই হাসিটা ফোটে ঠিক তাই প্রতীয়মান হলো। ক্ষীণস্বরে বলল, নিয়তি যেমন রেখেছে। তোর কি খবর? বাড়ি ছেড়ে হঠাৎ এখানে? প্রিয় সরে এসে গাঢ় দৃষ্টি তাক করলো, নিষ্প্রভ স্বরে উত্তর দেয়, দুই পরিবার মিলে ঠিক করলো এখানে বিয়ের সকল অনুষ্ঠান হবে একসাথে। খারাপ লাগছে তোর? একদমই না, তোর খুশিতে আমি খুশি। অথচ আখিদয় জলে পরিপূর্ণ। গড়িয়ে যাওয়ার অনুমতির প্রতীক্ষায় অশ্রু কণারা, কিন্তু শ্রেয়া দিবে না। কঠোর হবে, আগের জীবনে ফিরে যাবে। এতিমের উপর কারো ছায়া দীর্ঘস্থায়ী হয় না। কেউ করুণা করে, কেউ মায়া দেখায়, ভালো কেউ বাসে না। প্রিয়র হাতটা চেপে ধরে শক্তি চুগিয়ে পুনরায় বলে উঠল, তুর্য স্যার এসেছেন? ওনার বাসায় দেখলাম তালা ঝুলছে। তুর্য স্যার এসছেন? এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল, কান্নার সংবরণ করে মৃদু হেসে বলে, সত্যি বিয়ে করবেন? এবার রাগে আক্রোশে ফেটে পড়ে প্রিয়, কর্কশ গলায় চিল্লিয়ে ওঠে, কেন করবেন না? ওনার মতে উনি অবিবাহিত, বিয়ে করতে আপত্তি কোথায়? তাছাড়া অহমিকা ওনার এক সময়ের ভালোবাসা, পুরনো ভালোবাসা জাগ্রত হতে কতক্ষণ? প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে উঠল। ওর নিজেরই কলিজা ছিঁড়ে যাচ্ছে। নরম মনের এই মেয়েটা সহ্য করছে কেমন করে? সহ্য শক্তি কি বেশি? অতীব? শ্রেয়ার দিকে সিক্ত নেত্র মেলে বলল, চল না তুর্য ভাইয়ের কাছে সব বলে দিবি। আস ঘৃণা করলে করবে, অন্য একটা মেয়েকে বিয়ে তো করবে না। চল প্লিজ, আর আমাদের আটকাস না। ওইদিকে আয়ুষ ত্রিহা আন্টি বিয়েটা আটকানোর চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু তুর্য স্যারের হ্যাঁ শব্দটার জন্য পেরে উঠছে না মেহরিমা আন্টির সাথে। উনি বলেছেন তুর্য স্যার একবার রাজি হয়েছে মানে যদি কেউ ওনার বিরুদ্ধে যায় তাহলে উনি বিষ খাবেন। শ্রেয়া আর কিছু না বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কোনো খেলায় মেতে উঠলেন মেহেরিমা চৌধুরী। ওকে এতটাই অপছন্দের? কিশোরী জীবনের ভুলটা কি ক্ষমাযোগ্য হয় না? ছোট থেকে একলা জীবনটা একটু একটু করে বেড়েছে। অবুঝ ছিল, ভয়ঙ্কর স্মৃতি ছিল। সব ফেলে কিশোরী জীবনে পদার্পণ করে। হঠাৎ তুফানের ন্যায় আসে প্রণয়, আবেগ, অনুভূতি। সাথে যোগ হয় স্বপ্ন। সেই স্বপ্ন হুট করে নেওয়া সিদ্ধান্তই জীবনের মোড় পাল্টে দেয়। মানুষের জীবনের মিল যেন প্রকৃতির সঙ্গে। ঝড় আসবে, প্রকৃতিকে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে। তখন প্রকৃতি নীরবে সবটা সইয়ে নতুন উদ্যমে নিজেকে গোছাতে লেগে যাবে। তবে পুরনো রূপটা আর পাবে না ফিরে, কখনো না। যেমনটা পায় না শ্রেয়া আজ আর ভয় করল না, লুকিয়ে রাখল না নিজেকে। চৌধুরী পরিবারের সবাই বিশাল বড় ড্রয়িং রুমে বসে। ফাতেমা চৌধুরী চোখ গোল গোল করে চাইলেন। রহিমার হাতটা টেনে মাথায় রেখে চাপা স্বরে বলে উঠলেন, রহিমা রে, আমি কারে দেখতেছি? পালায় যাওয়ার না মাইয়াডা না? রহিমা চমকে গেল শ্রেয়াকে দেখে। কণ্ঠে অবাকতা ধরে রেখেই সম্মতি দিয়ে বলল, আম্মা, এ তো নতুন বধূ। মেহেরিমা তাতে দাঁত চেপে শাশুড়ি ও রহিমাকে বললেন, চুপ করেন, এই মেয়ে প্রিয়র বান্ধবী বলেও নতুন বধূ কিংবা অন্য কিছু বলবেন না। তুর্য শুনলে সবকিছু জলে ভেস্তে যাবে। তাছাড়া আপনার ছেলেও কিন্তু এসব জানেন আম্মা, জানলে আপনার রক্ষে নেই।
ফাতেমা চৌধুরী তুর্যের বাবার দিকে তাকালেন। উনি ছেলের বিয়ের ব্যাপারে অবগত নয়। বিজনেসের সুবাদে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে। বিয়ে পালিয়ে যাওনা সকল রটনা বহু কষ্টে ধামাচাপা দিয়েছেন যেন আর কারো কান অব্দি না পৌঁছয়। অত্যন্ত শক্ত ধাঁচের লোক নুরুল চৌধুরী। যদি জানেন ছেলের রক্ষণাবেক্ষণের জন্য একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছিল এবং মেয়েটা পরের দিন মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে, তাহলে মেরেই ফেলবে সবাইকে। সবার আগে ক্রোধ ছাড়বে মেহরিমার উপর। ওনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ছেলে ও ছেলের বউয়ের সম্পর্কে ফাটল চান না। এমনিতেই তোহাসের ব্যাপারটা এখনো শূন্যতেই আটকে রয়েছে। অনেক চেয়েও এ বাড়িতে আনতে পারছেন না তাকে। ফাতেমা ভয়ে ভয়ে মেহরিমার কাজ ঘেঁষে জিজ্ঞেস করলেন, এই মেয়ে বলে দিলে? বলবেন না আম্মা, সেই সুযোগ আমি দিব না। মেহরিমার নির্লিপ্ত জবাব। শ্রেয়া প্রিয়র বাবা মা দাদির সাথে কুশলাদি বিনিময় করে রুমে আসলো। একটা লম্বা শাওয়ার নিয়ে চিন্তায় মশগুল হলো। অনেক ভেবে মুচকি হেসে হাঁটা ধরল তুর্যকে খোঁজার জন্য। প্রিয় পেছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছিস? জামাইকে আঁচলে বাঁধতে। থেমে না থেকে দীর্ঘ করিডোরে ধীরে স্থির গতিতে হাঁটতে শুরু করে শ্রেয়া। সেই সাথে ভিতরে ভিতরে সাহস জোগাচ্ছে। প্রিয়র কাছ থেকে শুনেছে তুর্যের রুমটা একদম শেষ মাথায় ও কর্নারে। সেই মোতাবেক চলছে পা। কিন্তু বাদ সাধল মেহরিমা। কবজি ধরে টেনে ওকে রুমে নিয়ে এলো। দেখলো একটা মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে। শ্রেয়া কিছুই বুঝতে পারছে না। কবজি ছাড়িয়ে কঠিন স্বরে বলল, কি করছেন আপনি? এভাবে টেনে এনেছেন কেন? রাগান্বিত চোখে তাকালেন মেহরিমা। মেয়েটিকে কেন্দ্র করে বললেন, ডিভোর্স পেপারটা বের করো অহমিকা। তোমাকে বললাম না এই মেয়ে আসবে, চলে এসেছে। এখন আর দেরি করা ঠিক হবে না। অত্যাধিক সুন্দর একটা মেয়ে, চোখ দুটো টানা টানা, চাউনি তীক্ষ্ণ, ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে পড়ল। সাইন করবে তো আন্টি? শ্রেয়ার কণ্ঠস্বর রোধ হয়ে এলো সঙ্গে সঙ্গে। আত্মচিৎকারে মনোনিবেশ করল অন্তর। তবুও শক্ত চোখে চেয়ে তেজি কণ্ঠে বলে উঠল, সাইন করব না আমি, মিস আহমিকা ও শাশুড়ি আম্মা। অহমিকা প্রশস্ত অথরে ফিচিল হাসি। এগিয়ে এসে জড়তাবিহীন নিঃসংকোচে শ্রেয়ার ডান হাতটা আঁকড়ে ধরে। অকস্মাৎ স্পর্শে নড়েচড়ে ওঠে শ্রেয়া। এটা যে তার আশার প্রতিফলন নয়। তবুও কঠোরতা বজায় রেখে ঠাই দাঁড়িয়ে রইল। চেহারার ভঙ্গিমায় তেজের ছাপ। অহমিকা হাসি মুখেই বলে, বেশ তেজস্বী তো তুমি। শ্রেয়া গাঢ় দৃষ্টি পর্যবেক্ষণ করছে অহমিকাকে। মেয়েটা যথেষ্ট স্মার্ট, চালাকও বই কি, নয়তো প্রাক্তনের বউয়ের সাথে এত নরম ভদ্র ব্যবহার। তাছাড়া কিছুক্ষণ পূর্বেই তো ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার কথা বলছিল। নিশ্চয়ই বিয়েতে মেয়েটার মত আছে। এত বড় একটা মেয়েকে ধরে বেঁধে একজন বিবাহিত ছেলের সাথে সারা জীবন বেঁধে দেওয়া অসম্ভব। এছাড়াও মেয়েটা পেশায় একজন ডাক্তার। জীবনের ভুল সিদ্ধান্তে উপনীত থাকবে এমন ধাঁচের নয়। তাই হালকাভাবে নিতে পারল না সে। হাত ছাড়াতে প্রয়াস চালালে অহমিকা আরো শক্ত করে চেপে ধরে। রাশভারী গলায় বলল, সাইনটা করে দাও। কি করবে এমন একটা সম্পর্ক টিকিয়ে রেখে যা কখনো পূর্ণতা পাবে না? মুক্তি দাও তুর্যকে। তুমি ওকে 1%ও চিনো না যতটা আমি জানি। আমার পাওয়া তথ্য মোতাবেক তুমি নাকি ও যেখানে লেকচারার হিসাবে নিয়োজিত সেখানকার ছাত্রী, তাও ওর ডিপার্টমেন্টের। অহমিকা হাতটা ছেড়ে গলা ছেড়ে নিল। পুনরায় বলতে শুরু করলো, শুনো শ্রেয়া, তুর্য অতীতে আমি। ওর জীবনেও এতকাল আমি এতপ্রোতভাবে মিশে আছি। মানসিক ভারসাম্য হারানোর আগেও আমিই ছিলাম, হারানোর পরেও ওর মস্তিষ্কের সমগ্রটা জুড়ে আমিই অবস্থান করেছিলাম। আবার সেই আমি ওকে তিলে তিলে দিনরাত এক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। মাঝ থেকে তুমি উড়ে আসলে দাদির ভুল উদ্যোগে, কিন্তু জুড়ে বসতে পারলে কই? স্বার্থপরতাই তো দেখালে, যেটা দেখিয়েছিলাম আমি এককালে। তবে পার্থক্য কি জানো? তুর্যকে যে ব্যথা আমি দিয়েছি সেটা প্রশমনের মাধ্যমও আমি, কিন্তু তুমি কিছুই না। এমনকি তোমার হাজবেন্ড তোমাকে চিনে না অবধি। তাহলে তুমি ওকে কি করে ডিজার্ভ করো?
ভুল আমি করেছি, শুধরেও নিয়েছি। তুর্যও আমার। যদি ন্যূনতম সেন্স থাকে কিংবা ভালো হয় তাহলে ভেবে দেখবে। রাত পর্যন্ত ভেবো, তারপর এসো আমার কাছে। তুমি আমার ছোট বোনের মতো, তাই বলে ভালোবাসা ভাগাভাগি সম্ভবপর নয়। আমার পক্ষেও স্বামী ভাগাভাগি করা অসম্ভব ব্যাপার। কথাটা বলে আলতো হাসি শ্রেয়া। গুনে গুনে কয়েক কদম সরে গিয়ে দাঁড়ায়। মেহরিমা ক্ষিপ্ত হয়ে আছেন। অহমিকা চেয়ে আছে কপাল কুঁচকে। চক্ষুদ্বয়ের আকৃতি ছোট ছোট। শ্রেয়া কণ্ঠ ভার করে বলে উঠল পুনর্বার। আপনার প্রাক্তন কিন্তু আমার স্বামী, পার্থক্য বুঝেন? আপনি ছিলেন হারামে লিপ্ত এবং আমারটা একদম পবিত্র। চাইলেই আপনাদের মতো মানুষ সেটা নিঃশেষ করার ক্ষমতা রাখে না। আমি স্যারের যোগ্য কিনা, তিনি আমাকে তার জীবনে রাখবেন কিনা সবটা ওনার থেকেই না হয় শুনে নিব। সম্পর্ক যার সাথে করেছি তার মুখের এক একটা শব্দই আমার নিকট গ্রহণযোগ্য হবে। বিনা বাধায় মেনে নিব। ফার্দার আমাকে জোর করার চেষ্টা করবেন না শাশুড়ি আম্মা। দাউ দাউ করে চলে উঠলেন মেহেরিমা। শ্রেয়ার কাঁধ ঝাঁকালেন শক্ত হাতে। হুঙ্কার ছেড়ে বললেন, স্বার্থপর মেয়ে, অসভ্য, এত লাই কোথায় পেয়েছিস তুই? সব আমার দোষ। তুই আমার ছেলের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখিস না, ভাগ্যক্রমে পড়ছিস। পিউর মতন এত বড় বাড়ির একটা মেয়ে তোকে কিভাবে বুকে জড়িয়ে নিয়েছে আমি ভেবে ভেবে দিশেহারা। যাই হোক, আমার ছেলের উপর অধিকার খাটানোর চেষ্টা করবি না। তোকে না চাইতেও মেনে নিয়েছিলাম বিয়ের দিন, কিন্তু তোর কারণে অলি গলিতে রটে যাওয়া চৌধুরী বাড়িতে চেপে থাকা সত্য তুর্যকে পাগল বলে আঙ্গুল তুলতো, হাসতো, কৌতুক করতো কেবল তোর জন্য। কই, এর আগে কেউ জানতো না। মা হয়ে এটা আমার পক্ষে কখনোই সহনশীল না। আমার বাড়ি, পরিবার, ছেলে আমার অহংকার, আর সেই অহংকারে কালি লেপে দিয়ে দেওয়া এতিম মেয়েটা তুই। এবার পিছু ছাড় আমাদের, দয়া করে পিছু ছাড়। আমি বুঝি তুর্য নিজের মধ্যে কষ্ট চেপে রেখেছে। ও খুব চাপা স্বভাবের। ওকে সুন্দর, স্বাভাবিক, সুখী জীবন দেখতে চাই। মেহরিমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে যায়। শ্রেয়ার কাছে একদিন দিয়ে ওনার কথাগুলো সঠিক ও উচিত ঠেকল। তুর্যের পাগল হওয়ার বিষয়টা সত্যিই কেউ এত একটা জানতো না। খুব কম মানুষ জানতো। সবাইকে এটাই বলা হয়েছিল তুর্য দেশে নেই। বিয়ের পরের প্রভাতে কিছু অতি নিকটস্থ আত্মীয়দের জানানো হয় তুর্য ফিরে এসেছে, ঘরোয়াভাবে বিয়ে করেছে। সেই সুবাদে ছোটখাটো একটা আয়োজন। এগুলো নাকি প্রিয়কে আয়ুষী জানিয়েছে এবং ওর মাধ্যমে কর্ণাধর হয় শ্রেয়ার। তবুও সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সেদিন এসেছিলাম, আপনিই তো ফিরিয়ে দিলেন আমাকে। অর্ধপথ অতিক্রম করে আমি বাস থামিয়ে আবারও এসে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ারে। দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না। খবর পাঠাতেই আপনি এলেন, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিলেন আমাকে। ঘরে তুললেন আর। হয়তো আমি এতিম বলেই এটা করতে জয়ী হয়েছেন। মাথার উপর কারোর হাত থাকলে কখনোই পারতেন না। জীবনে আমরা যত বলি একা চলতে পারবো, বাক্যটা নিতান্তই নিরর্থক। কারো না কারোর পাশে থাকতে হয় মানসিক মনের শান্তি যোগান দিতে, যা আমার ছিল না। ফলস্বরূপ আমি হেরে গেলাম, দুর্বল হয়ে চলে গেলাম এই শহর ছেড়ে স্বামী ফেলে। শ্রেয়া তড়িৎ বেগে সুসজ্জিত কক্ষ ত্যাগ করে। করিডোরে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নেয় অন্তর্দেশে। এতক্ষণ ভেতরটা বড্ড ব্যথা করছিল, চিনচিনে ব্যথা। তুর্যের রুমে যাওয়ার চিন্তা ভাবনা করে এলেও পরিস্থিতি অনুযায়ী কল্পনাগুলো সম্পূর্ণ উবে গেল। এখন রুমে গেলে প্রিয় হাজার খানেক প্রশ্নের সন্দেহের ঝুলি খুলে বসবে। তাই নিচে নেমে আসে। উদ্দেশ্য প্রিয়র মায়ের কাছে যাওয়া। বিয়ে বাড়িতে কত শত কাজ থাকে, টুকিটাকি করে দিলেও অনেকটা কমবে। রান্নাঘরে উকি দিয়ে দেখে প্রিয়র মামি, খালা, ফুপু আরও অনেক মহিলা হাতে হাত লাগিয়ে কাজ সারছেন। পেছন থেকে কাঁধে কারো ছোঁয়ায় নিস্তব্ধ হয়ে যায় শ্রেয়া। ফিরে দেখে ত্রিহা চৌধুরী মলিন মুখে ওর পানে চেয়ে শ্রেয়া কি বলবে ভাবতে থাকে। এদের মুখোমুখি হলে নিজেকে অত্যাধিক অপরাধী মনে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। নতমস্তকে বলল, কেমন আছেন? ত্রিহা স্মিত হেসে বলল, ভালো আছি মা। তোমার কি অবস্থা? সেদিন হঠাৎ চলে গেলে কেন? আমি পিউকে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। আয়ুষও খুব অবাক হয়েছিল তোমার চলে যাওয়ায়।
শ্রেয়া স্বভাব সুলভ ভঙ্গিতে বলে। কোচিং সেন্টারে টিচিং প্রফেশনে আছি চাচি। বন্ধ করলে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে যাবে। যদিও এক বিষয়ের জন্য একাধিক শিক্ষক রয়েছে, তবুও নিজের তরফ থেকে ঘাটতি রাখতে চাইছি না। আচ্ছা আসো, এখন একটু কাজে সাহায্য করবে। তোমার বান্ধবী দেবরের বিয়ে বলে কথা। চৌধুরী বাড়ির বড় বউ তুমি, দায়িত্ব অনেক তোমার। বড় বউ কথাটা অত্যন্ত নিছক। শ্রেয়া একটুও নড়ল না। কাজে হাত দিবে সে, তবে বড় বউ হিসেবে নয়, প্রিয়র বান্ধবী হয়ে। ত্রিহা যেন ওর মনের অব্যক্ত বাক্যগুলো আন্দাজ করে নিল, বলল, নিজের অধিকার ছেড়ে দিতে নেই মেয়ে। আমি শিওর দুর্য যেদিন জানবে তুমি ওর বউ, বুকে লুকিয়ে রাখবে তোমাকে। ও যেমন ঘাটতারা রকচটা, তেমন সুন্দর মনের মানুষ। মিলিয়ে নিও আমার কথাটা। আর বাকি রইল অহমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা। দুর্যকে আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি এত বছরেও, চাচি হয়েও। কিন্তু যতটুকু জানি অহমিকার বিপদ খুব একটা দূরে নয়। আসো এখন। শ্রেয়া নত মাথায় সঙ্গে চলল। দুই কপালে রক্তবর্ণ ছেয়ে গেছে নিমেষে। সত্যিই কি ওকে তুর্য বুকে লুকিয়ে রাখবে? এত লাগবে না, ধারে কাছে একটুখানি জায়গা দিলেই ঢের। বাহিরে বিরাট আয়োজন চলছে। তন্মধ্যে আয়ুষের সঙ্গে একবার দেখা হলো শ্রেয়ার। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে। কখন আসলে? শ্রেয়া ক্ষীণস্বরে আসার সময়টা জানায়। তৎপরে আর কোনো কথা বলেনি আয়ুষ। দৃষ্টি ঝুঁকিয়ে কাজের বাহানায় প্রস্থান ঘটায়। কিন্তু তার আকার ভঙ্গিতে শ্রেয়ার চক্ষু ধরে ফেলে সংকোচ চাহনি। এত কিসের দ্বিধা আয়ুষের? এতকাল লুকিয়েছে বলে? অগোচরেই হোক ব্যাপকভাবে সহায়তা করেছে লোকটা। সে না থাকলে হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হতো শ্রেয়া। মনে মনে ভাবে সকল ব্যস্ততা কেটে গেলে আয়ুষের সাথে কথা বলবে। কোনো প্রকার অপরাধ বোধ বইতে দিবে না তাকে। সাহায্যকারীকে অপরাধের অনুভূতিতে জর্জরিত করার মতো খারাপ কাজ করবে না ও। বাহির থেকে এসে রাহেলার আদেশে ট্রে নিয়ে ছুটল ছাদে। প্রিয়র কাজিন গ্রুপ মেহমান অনেকেই ছাদে। তাদের জন্য নাস্তা পাঠালেন রাহেলা। সাথে এলো বাড়ির কাছের মেয়েটা। সিঁড়ি ভেঙে মেয়েটা আগে আগে চলে গেল। বেশ চটপটে সে। শ্রেয়া আবার এত তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত নয়। তাড়াতাড়ি হাঁটতে গেলে মনে হয় কখন পড়ে যায় মুখ থুবড়ে, ঘটে যায় দুর্ঘটনা। সময়ের চেয়ে জীবনের দাম খুব বেশি, অত্যন্ত। মন্থর গতিতে কয়েকটা সিঁড়ি উঠতেই সম্মুখে এসে দাঁড়ায় তাগড়া সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তি। মুখটা এই কয়দিনে মানুষপটে মনের ক্যানভাসে আঁকা সমাপ্ত, গেঁথে থাকবে চিরতরে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। সিঁড়ির অনেকখানি স্থান দখল করেই দাঁড়িয়ে আছে, চেয়ে আছে অনিমেষ নেত্রে। নিমেষেই দৃষ্টি কড়া হয়ে ওঠে। কপালে ভাঁজ ফেলে তুর্য বলে উঠল। চলে এলে? শ্রেয়া চোখ বুজে সুর নরম রেখে প্রত্যুত্তর করে। জি, আসতেই হয়, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। কণ্ঠ কি কাঁপছে? শ্রেয়ার মনে হলো ওর কণ্ঠনালীতে কম্পন কাঁপছে তিরতির করে। তুর্যের ঠোঁটের কার্নিশে সুপ্ত হাসি ফুটে ওঠে। এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয়। হাসি মিশ্রিত কণ্ঠধ্বনি। আমারও কিন্তু বিয়ে। তৎক্ষণাৎ উত্তর শ্রেয়ার। জানি, অভিনন্দন। বাহ্যিক আচরণে ত্রুটি রাখছে না শ্রেয়া, কিন্তু অভ্যন্তর ভেঙে ছুঁড়ে তছনছ, ক্ষত বিক্ষত এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তুর্য মাঝখানের খালি সিঁড়িটায় নেমে এলো। আমার বউকে দেখলে? হ্যাঁ, খুব সুন্দর। শ্রেয়া কথাটা বলতে বলতে কাছের মেয়েটা এসে হাজির হয়। সন্দেহাতীত দৃষ্টিতে তাকায় ওদের দিকে। লজ্জায় চুপসে যায় সে। তুর্য বিরক্তি প্রকাশ করে হাত থেকে ট্রেটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি আসবে না? এগুলো নিয়ে সবার খাওয়া শেষ হলে তারপর প্লেটগুলো নিয়ে নামবে, ওকে? মেয়েটা কি বুঝলো কি জানে, ঘাড় নাড়িয়ে আইচ্ছা উচ্চারণ করে চলে গেল। শ্রেয়া নেমে যেতে নিলে ওড়নার কোনা টেনে আঙ্গুলে বেঁধে নিল তুর্য। হতভম্ব স্তম্ভিত শ্রেয়া বিহবল কণ্ঠে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করছেন স্যার? তুর্য গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, আমি যেতে বলেছি তোমাকে? আজ তো বড় একটা বেয়াদ্দব, অনুমতি না নিয়ে উপেক্ষা করে চলে যায়। পরক্ষণেই শ্রেয়ার সন্নিকটে দাঁড়িয়ে বলে,
আমার বউ শুধু সুন্দর, ওর গাঢ় দৃষ্টি চোখে বিঁধেছে তোমার। মাথায় একে ঝুটি করলে ওকে বড্ড কিউট লাগে, মনে হয় মাথায় তাল গাছ। মারাত্মক একটা মেয়ে, ক্ষণে ক্ষণে অস্থির করে তুলে আমাকে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা এখন খুবই দুর্বোধ্য হয়ে পড়ছে। মুখে লাগাম টানতে ভুলে যাই ওর সামনে। টানবই বা কেন? বউয়ের সঙ্গে সবই জায়েজ। সিদ্ধান্ত নিলাম মধুচন্দ্রিমা পর্যন্ত গিয়ে নিজের নিয়ন্ত্রণকে বাঁধনহারা করে দেওয়ার। বউটা ঠিকঠাক মানিয়ে নিতে পারলেই হলো। পেট মোচড়াচ্ছে শ্রেয়ার, বক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা, কি মাতাল করা কণ্ঠস্বর, দেহে তরঙ্গ খেলে গেল। কম্পন সহ্য করতে না পেরে তুর্যের পরনের গেঞ্জিটা মুঠোয় পুড়ে নিল তাৎক্ষণিক। তুর্য ভ্রুকুচকে পেটের দিকে তাকালো, কপালে ভাঁজ পড়ল তার। চাহনি চোখে পড়তেই শ্রেয়া নিজের দেহখানা সামলে চট করে সোজা হয়ে দাঁড়ালো। হাতের মুঠোই হতে মুক্ত করে দিল টি শার্টের কিছু অংশ। তরতর করে উত্তেজনা ভরপুর কণ্ঠে বলে উঠল, সরি স্যার, হঠাৎ মনে হলো পেছনের দিকে পড়ে যাচ্ছি, তাই কোনো দিক বিদিক না পেয়ে ভুলবশত আপনার গেঞ্জি আঁকড়ে ধরে ফেলেছি। সত্যি আমি খুব খুব দুঃখিত। শ্রেয়া ভয়ার্থ দৃষ্টি মেলে ধরল, মুখশ্রীতে অজস্র চিন্তার ছাপ, আখি পল্লব কাঁপছে, ক্ষীণ সময় পরপর ছুঁয়ে দিচ্ছে মসৃণ ত্বক। ভেতরে যেন আন্দোলন চলছে, অনুভূতিদের আন্দোলন, তোড়জোড় হরতাল চালাচ্ছে। এখন অপেক্ষা শুধু তুর্যের পরবর্তী কথা শোনার। শরীর এত কাঁপছিল যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তাক্ত হয়ে যেত। সিঁড়ির মাঝে থাকায় আশেপাশের প্রাচীর ধরার কথাও মাথায় আসেনি। হাতের নাগালে নিজেকে রক্ষার জন্য যাকে পেল তাকে ধরেই বাঁচার তীব্র প্রচেষ্টা। তুর্যের দৃষ্টি এখনো অবিচল অনড়, একটুও নড়চড় হয়নি তার চাউনির। দেওয়ালে এক হাত ঠেকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তৎপরে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে ফিচেল স্বরে বলল, কখনো আমার বুকে তোমার তুলতুলে দেহ নিয়ে পড়ে থাকো, আবার কখনো পেটে নখের আঁচড় কেটে গেঞ্জি মুঠোয় পুড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। আমি কি তোমার রক্ষক? মতলব কি বলো তো? এই যে এখন পেটে নখ বিঁধিয়ে দিলে আমার কি হবে? মধু চন্দ্রিমাটা ভেস্তে দিলে? এত হিংসা তোমার মধ্যে? আমি আমার বউকে আদরে ভাসিয়ে দেব, সেই জন্য নখের আঁচড় দিয়ে আমার বউয়ের মনে সন্দেহ বাঁধানোর ধান্দা? তুমি কি ভেবেছ আমি বুঝি না? এই মেয়ে, এত ধান্দা খুঁজো কেন তুমি? হিংসে হয়? নিমেষেই শ্রেয়ার শ্রবণ গ্রন্থি গরম হয়ে ওঠে, কেমন উত্তপ্ত অদৃশ্য ধোঁয়া বেরিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে যেন। আবার মধুচন্দ্রিমার রাত্রিতে অহমিকা তুর্যের বউ হয়ে অবস্থান করবে, আদর সোহাগ গায়ে মাখিয়ে নিবে। এসব কথা ভেবে শ্রেয়ার বক্ষস্থলে থরথর করে কম্পন ছড়িয়ে পড়ে। সেকেন্ডের ব্যবধানে বিষাক্ত যন্ত্রণায় পরিণত হয় তা। রক্তের ন্যায় প্রবাহিত হয় শিরা উপশিরায় সমগ্র কায়ায়। দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে আন মনে বলে, স্যার আপনার পেট দেখান, ঔষধ লাগিয়ে দিব। হোয়াট? তুর্যের কড়া উচ্চস্বর। এবার হুঁশে এলো শ্রেয়া। কি বলল এটা সে? উল্টে ঘুরে পালাতে যাবে এহেন মুহূর্তেই তুর্য গলা ছেড়ে ডাকল, কণ্ঠটা কেমন রসাত্মক ঠাট্টা মিশ্রিত। এই মেয়ে, তুমি কি চাইছো? আমার উদম দেহ দেখতে? আবারও নায়ক ভাবছো আমাকে? আহারে, আমি আমার বউয়ের হাজব্যান্ড, আর কারো হতে পারবো না। বেআই হিসেবেই বললাম, সরি বেআইন। আমার উন্মুক্ত দেহটা আমার মাথায় তালগাছওয়ালা বউয়ের প্রাপ্য। শ্রেয়া ভর কালো, চোখ বড় বড় করে বলতে চাইল, আপনি একটা চরম লেভেলের চরিত্রহীন পুরুষ। না হলে বউয়ের সামনে অন্য নারীর সাথে মধুচন্দ্রিমার কল্পনা করতে লজ্জা লাগে না? মনের কথা মনে সঞ্চয় করে রেখে নরম নম্র কণ্ঠে বলে, আমি নিচে যাব, আসি। তাৎক্ষণিক তুর্য গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে ধরে রেখেছে কে? যাও। তবে আমার পেট থেকে ঝরানো এক ফোঁটা রক্তের অধিকার আমি ছাড়ছি না। যেভাবে পারো সময় বুঝে শোধ করে দিও। তুমি অবশ্য আগেই জ্ঞাত আছো হিসেবে এক চুলও ছাড় দেবার মানুষ আমি নই। সো তপ্ত দেহের অধিকারিণী শ্রেয়সী রক্ত কিন্তু চাই। শ্রেয়ার অবাক স্বর। রক্ত ঝরেছে? কই, আপনি নিজেই তো দেখেননি। তুর্য অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে, দাঁতে দাঁত চেপে বলল, আমি স্যার নাকি তুমি ম্যাডাম? নিমেষেই প্রতি উত্তর শ্রেয়ার। আপনি স্যার। তুর্য দুই অধর আলগা করে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, দেহটা তোমার নাকি আমার? আপনার। তাহলে আমি অনুভব করব নাকি তুমি? অনুভবে বুঝাচ্ছি রক্ত ঝরেছে,
2 ফোঁটা হয়তো, কিন্তু 1 ফোঁটা নিব। আমি আবার নির্দয় না। আর স্যার যেহেতু আমি বুঝিও তোমার চেয়ে অধিক, কোনো বাহানা চলবে না। 2-এর স্থানে 1 কমিয়ে 1 ফোঁটা এনেছি রক্তের পরিমাণ। তোমার দেহ থেকে আমার গায়ে 1 ফোঁটা রক্ত প্রবেশ করলেই দায়মুক্ত করব তোমাকে। শ্রেয়া তাজ্জব হয়ে চেয়ে রইল নির্নিমেষ। অক্ষিপটে চমক বিস্ময়, মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারছে না। এ কেমন লোকের পাল্লায় পড়েছে? মানুষটা এখনো পাগল হয়ে গেল নাকি? নিস্তব্ধতা ভেঙে তুর্য আদেশের সুরে বলল। নিচে নেমে বড় জায়গাটায় দাঁড়াও তো। শ্রেয়া মিনমিনে কণ্ঠে উল্টে প্রশ্ন করল। কেন? চরিত্রহীন পুরুষ হওয়ার আশা আবার ভিতরে জেগেছে তাই। তুর্যের কাট কাট কণ্ঠের নিরলস জবাবে শ্রেয়ার হৃদয় স্থল ধুকপুক করে উঠল। তড়িঘড়ি করে নিচে নেমে মিশিয়ে নিল দেহটা দেওয়ালের সঙ্গে। তুর্য হাসল, দুর্বোধ্য হাসি। গুনে গুনে 3 পা ফেলল সম্মুখে। দূরত্ব থাকলো 1 আঙ্গুল, কিঞ্চিত পরিমাণের তফাতটুকু আজও ঘুচায়নি সে। গাঢ় স্বরে বলল। কানে কানে একটা কথা শোনো। শ্রেয়া দম আটকে স্থির হয়ে আছে, নড়ছে না বিন্দু মাত্র। তুর্যের ঘোর লাগা স্বর হৃদয় নিংড়ানোর ক্ষমতা রাখে। হ্যাঁ বা না কিছু বলতে পারল না। সুঠাম তাগড়া দেহের যুবক খানিকটা ঝুঁকে এসে বলে। তোমার সন্নিকটে আজকাল আমার সহ্যের মাত্রা বেড়েই চলেছে। অস্থির হলাম, তবুও সহ্য শক্তি কমল না। হেয়ালি না করে বলেই ফেলি, যে কারণে তোমায় এতক্ষণ আটকে রাখলাম তা হলো তোমার কাঁধের একপাশে কালো কালো কি যে উকি দিচ্ছে, ঠিক করে নিও। শেষের বাক্যটা প্রচণ্ড মৃদু স্বরে উচ্চারণ করল তুর্য। দ্রুত গতিতে প্রস্থান ঘটালো নিচের। শ্রেয়া থম মেরে আরো চিপকে গেল দেওয়ালে। পেট মোচড় দিচ্ছে আবারও। এবার বোধহয় বাথরুমে যেতেই হবে। ওড়না পিঠে ছড়িয়ে কাঁধসহ ঢেকে দৌড় মারল। আর দাঁড়ানো যাবে না, কোনো মতেই না। করিডোরে এসে মুখোমুখি হলেও প্রিয়র মামি রাহেলার। তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন। দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আমি তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম, সেই যে গেলে দুজন আর এলে না। চলো চলো, রাশেদা ডাকছে তোমাদের খাওয়ার জন্য। এত বেলা গড়ালো এখনো খেলে না। পিহুও অপেক্ষা করছে। শ্রেয়া পেটে 1 হাত চেপে জানালো। আমি আসছি, 5 মিনিট দেরি হবে। 1 মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুমে এলো। ঢকঢক করে পানি খেয়ে বিছানায় বসে বিড়বিড় করলো। এমন চরিত্রহীন পুরুষ পাগল লেকচারার দুটো দেখিনি। প্রিয়র টানাটানিতে বাথরুমে যাওয়া আর হলো না। অবশ্য প্রয়োজনও পড়েনি। পানি খাওয়াতে কেমন শান্ত হয়ে গেল পেটটা। এই অঙ্গের শত্রু একজনই, এবং মানুষটা হলো তুর্য চৌধুরী। উনি কাছে এলে যত মোচড়া মুচড়ি সরব করে নিচে আসে। একদল খেয়ে উঠে গেছে, বিয়ে বাড়ি বলে কথা। যে পারছে চেয়ার দখল করছে, পেট ভরে খাচ্ছে, গিলছে, আবার উঠে যাচ্ছে। নতুন করে টেবিলে খাবার সাজাচ্ছেন কাজের লোকেরা। প্রিয় বসে পাশের চেয়ারে শ্রেয়াকে বসালো। বাম পাশের চেয়ার কাছাকাছি বসলো আয়ুষ। এতে প্রিয় আলতো হাসে। লজ্জাতুর হাসি হলে আখ্যায়িত করা হয় এটাকে। শ্রেয়া দেখে চকিতে মাথা নত করে খাবার খাওয়ায় নিমজ্জিত হয়, কিন্তু ওর সেই খাওয়ায় বিঘ্ন ঘটিয়ে সামনের দিকে চেয়ার টেনে বসে তুর্য। তাকে দেখে শ্রেয়ার পুনর্বার পেটের পীড়ায় সৃষ্টি হয়। গোগ্রাসে গিলে উঠে যাওয়ার চেষ্টা করে। আর চোখে তাকাতেই আখিদয়ে বিধে যাওয়ার মানে খুঁজে পেল না। নিচের দিকে চেয়ে দেখলো ওড়না ঠিক আছে কিনা, কাঁধে কোনো কিছু নেই তো। তবুও টেনে টুনে ঠিক করলো। সাথে সাথেই তুর্যের ওষ্ঠে উপহাসের হাসি দেখা দিল। শ্রেয়ার মন বলছে এই লোক ওর থেকে মজা লুফে লুফে নিচ্ছে। চেয়ার ছেড়ে বেসিংয়ের এসে হাত ধুয়ে উপরে উঠে বসলো। রুমে যাওয়ার পথিমধ্যেই একটা রুম থেকে ভেসে আসে চাপা স্বর। এই মাইয়া এখানে আয়। হতবাক শ্রেয়া। ফাতেমা চৌধুরী নিজের রুম থেকে নিচু গলায় হাঁক ছাড়ছে। গটগট পায়ে গিয়ে উপস্থিত হলো ও। ফাতেমা চৌধুরী রহিমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করতে ইশারা করলো। কথা মতো রহিমা কাজটা বড় নিখুঁতভাবে সম্পন্ন করে দাঁত কেলিয়ে বলল। করে দিছি আম্মা। তারপর শ্রেয়ার পানে দৃষ্টি মেলে বলল। নতুন বৌদু, বউ খাটে দাঁড়ায় আছো কেন? ইতস্তত ভঙ্গিতে প্রত্যুত্তর করে শ্রেয়া। ঠিক আছে খালা। ফাতেমা গর্জে উঠলেন।
রহিমা তুই তাইরে নতুন বধূ কইলি কি রে? নতুন বধূ হইব অহমিকা টহমিকা, এই মাইয়া স্বর্ণ চিনে নাকি? শ্রেয়ার স্বভাব সুলভ ভঙ্গিতে বলে। ঠকবাজ চিনি দাদি। কি কইলি তুই? ঠকবাজ কারে কইলি? এখনই গাট্টি বস্কা বাইন্দা তুই বিদায় হইবি। আমাগো খাইয়া পইরে একটা সাদা চামড়ার দেহ বড় করলি। 10 বছর তোরে বিনা পয়সায় পালছি, আমার লগে টক্কর লস? আল্লাহ আবার রিজিক দিয়েছেন, আপনারা মাত্র উছিলা ছিলেন। এত অহংকার! এতিমকে ঠকাতে গায়ে লাগেনি? এতিমদের পালেন ভালো কথা, এভাবে খোটা দেন কেন? আমি যাব না। আমার বান্ধবীর বিয়েতে পাক্কা নিমন্ত্রণ পেয়ে এসেছি। আপনার কথায় আমার পাও নড়তে অনিচ্ছুক। ভালো থাকবেন, বুড়ো বয়সে তেজ কমান। কথাগুলো বলে শ্রেয়া দরজা মেলে চলে আসে। ফাতেমা চৌধুরী ওকে শুধু নিজেদের ব্যবহারে চৌধুরী বাড়ির পুত্রবধূর স্থান দিয়েছিল, তা আরও একবার প্রমাণিত হলো। চক্ষু কোটর চলে টইটম্পুর হয়ে উঠল এক লহমায়। ঘড়ির কাঁটা বরাবর 9টার ঘরে। পিটপিট করে চোখ মেলে রুমে একদল রূপসীর মেলা দেখে শ্রেয়া ধরপড় করে উঠে বসল। সন্ধ্যার পর ক্লান্তিতে বিছানায় কোমল দেহখানি এলিয়ে দিতেই চোখ বুজে আসে তন্দ্রা ভর করে। নিয়ে চাই ঘুমের রাজ্যে। অস্পষ্ট চোখে দেখে সবাই সেজেগুজে ফিটফাট। হলুদ শাড়ি হবে বলে তাড়া দিচ্ছে অনেকে। শ্রেয়া নির্বাক হয়ে গেল। স্বয়ং বউ হলুদের সাজে সজ্জিত হয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপ্রতিভ হলো ও। রেনিছিনির স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়? হলুদ শুরু হয়ে গেছে? তুই সাজুগুজু করে এখানে বসে আছিস কেন? নিচে না গিয়ে কত সময় চলে গেল? প্রিয় সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপর থেকে বড় ডালা এনে বিছানায় রেখে বলল, ফটাফট তৈরি হবন, আমি তোকে ছাড়া বাসর ঘরে যেতেও নারাজ। আর এটা তো শুধু হলুদ। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে চাইল। প্রিয় হেসে বলে, বাসর ঘরের বাইরে ওকে পাহারাদার হিসেবে রাখবো, ঘরে ঢুকাবো নাকি? যা তো শ্রেয়া, রেডি হয়ে আয়। প্রিয়কে যত দেখে সবাই তত চমকায়। কেউ এত ভালোবাসতে পারে বান্ধবীকে? অথচ মানুষ বলে স্বার্থ ফুরালে নাকি বছরের পর বছর ধরে অটুট থাকা বন্ধুত্বেও ফাটল ধরে। কিন্তু শ্রেয়া ও প্রিয় যেন এর উল্টো উদাহরণ। সবার বন্ধুত্বে প্রয়োজনীয়তা থাকে না, কারো কারোটা নিঃস্বার্থ হয়, ভালোবাসাময় হয়। শ্রেয়া ঢালার উপরের কাপড় সরিয়ে স্তব্ধ হয়ে গেল। একদম টুকটুকে লাল কাতান শাড়ির সাথে আর্টিফিশিয়াল লাল গোলাপের গহনা। এগুলো পরলে তো ওকে প্রিয়র চেয়ে অনেকাংশে কম লাগবে না? এমনকি মানুষ ভাববে ওর হলুদ অনুষ্ঠান। ডেকে প্রিয়কে দেখালো। এগুলো মা দিয়েছে শ্রেয়া। মা বলল তোর জন্য উনি নিজ হাতে শপিং করবেন, তাই আমি আর চাইনি। মেয়ের জন্য মা শখ করতেই পারে, তাই না? এত ত্যাগ! নিজের মায়ের ভাগ পর্যন্ত দিয়ে দেয় এই মেয়ে। শ্রেয়া একটু ভেবে বলল, কিন্তু এগুলো মানে এরকম কেন দেবে? আমাকে বউ ভাববে না মানুষ? প্রিয় ফিক করে হাসলো। শ্রেয়া ফিসফিস করে বলল, লাগলে যেই পাত্র তোকে চাইবে তার হাতেই তোকে তুলে দিব। তুর্য স্যার ডিলেট। শ্রেয়া রুমে বসে খুঁতখুত করছে বিরতিহীন। নিচে যেতে জড়তার সংকোচে ভুগছে। দর্পণ পানে আরও একবার কাজল মাখা আখিদয় নিক্ষেপ করে প্রগাঢ় দৃষ্টিতে চাইল। এই নিয়ে 6 পেরিয়ে 7 বার হলো নিজেকে পর্যবেক্ষণ করেছে। বারংবার অক্ষিপটে ভাসছে টকটকে লাল অষ্টাধর, কাতান শাড়ি, মাথায় কানে হাতে সিঁথিতে লাল গোলাপের অর্নামেন্টস। অতপর শাড়িটার আঁচল হাতে তুলে প্রিয় মাথায় ঘোমটা টেনে দিল। শ্রেয়া হতবাক, স্তব্ধ। যে কেউ নিঃসন্দেহে তরতর করে উচ্চারণ করবে, আজ হলুদ নয়, বরং বিয়েটা বোধহয় ওর। এত লাল টুকটুকে কেন লাগছে? 2 গাল রক্তিম কেন এত পরিমাণে? ঠিক 3 বছর আগে যেমনটা লেগেছিল। বুকটা ধক করে উঠল চোখের পাতা ফেলা মাত্রই। অতি সামান্য সময়ে শঙ্কিত হয়ে প্রিয়র উদ্দেশ্যে বলল, আমি যাব না, তুই যা, নয়তো এই শাড়ি খুলে অন্য একটা পরে যাই। প্রিয় চোখ রাঙিয়ে চেয়ে নিচের মাথার টিকলি খুলতে শুরু করলো। আকস্মিক এমন কাজে চোখ ছানা পড়া শ্রেয়ার। প্রিয়র এক হাত ধরে বাধা প্রদান করলো। ব্যগ্র অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে বলতে থাকে, কি করছিস? সাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যাব। এত জেদ কেন তোর? কারণ শ্রীয়ুত ছাড়া আমার কিছুই ভালো লাগে না। প্রিয়র নিরলস জবাব। তৎপর আলগোছে ছড়িয়ে ধরে শ্রেয়াকে। মিনমিন করে বলল,
তোকে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়ে যাচ্ছি। শ্রেয়া নিচু কণ্ঠে চিল্লিয়ে উঠল, চাপা স্বরে প্রশ্ন ছুড়ে দিল। কি? ভাবলেশীন কণ্ঠ প্রিয়র। কি আবার কি? মানুষ বোন থাকলে সঙ্গে নিয়ে যায় না? তো তুই আমার বোন, তোকে নিয়ে যাব। তাছাড়া এটা তোর শ্বশুর বাড়ি, যেতে কিসের দ্বিধা? এটাই তো দ্বিধার আসল কারণ। নামে শ্বশুরবাড়ি হলেও ওই বাড়ির মেহমান হিসেবে নিতেও তাদের ভীষণ অপরাগতা। বউ সেজে যাবি, মেহমান হয়ে যাস না, তাহলে সমস্যার বিরাট সমাধান হয়ে গেল। শ্রেয়া সতর্ক দৃষ্টিতে চেয়ে রইল কয়েক পলক প্রিয়র চেহারার আকৃতির দিক। সন্দেহাতীত কণ্ঠে প্রশ্ন করে, তোর কথাগুলো আজ বড্ড এলোমেলো লাগছে। একবার বোন, মেহমান, বউ, এত অবিন্যস্ত কেন? কেননা আজ স্বয়ং আমি এলোমেলো। কি দেখলাম একটু আগে? কি সুন্দর একটা ছেলে চোখে পড়লো, গায়ে নীল পাঞ্জাবি, চোখে সানগ্লাস, ঠোঁট দুটো যেন চুম্বক। ইচ্ছে করছিল বেলকুনি থেকে লাফ দিয়ে চুম্বন করে আসি। শ্রেয়ার চমকিত স্বর। তোর কিন্তু কাল বিয়ে, প্রিয়। চুপ, কেউ শুনলে কি বলবে? আয়ুষ ভাইয়া তোকে ফুটবল বানিয়ে খেলবে, দেখে নিস। ওই ব্যাটার কথাই তো বলছি রে। ও আচ্ছা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল শ্রেয়া। আবারও ঘরে হুড়মুড় করে নিজেদের আগমন ঘটিয়েছে প্রিয়র কাজিন দল। তবে এক একটার চোখের দৃষ্টি স্থির। বড়সড় হা করে সমস্বরে চিৎকার করে উঠল, আজ কি সে আপুকেও বিয়ে দিয়ে দেবো, প্রিয় আপু। প্রিয় নড়ে চড়ে উঠল, নিজেকে ঠিক করে পা বাড়াতে বাড়াতে আওড়ালো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। তোরা ওকে ধরে নিয়ে আয়, আমার চিন্তা করতে হবে না, আমি নিজ পায়ে হেঁটে হেঁটে চলে যাব। সত্যি সত্যি প্রিয়র কথা অনুযায়ী সবকটা শ্রেয়াকে ধরে বেঁধে সিঁড়ি পর্যন্ত এনে হাজির করে। কোনো মতে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে দম ফেলে শ্রেয়া। মাথার ঘোমটাটা ঠিকঠাক আছে কিনা হাতটা দিয়ে নিজেকে পরখ করে নিল। গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে নেমে আসে নিচে। প্রিয় ততক্ষণে সদর দরজা পেরিয়ে স্টেজ অভিমুখে। অন্যদিকে শ্রেয়ার অসহ্য লজ্জায় পুরো কায়ায় তরঙ্গ খেলে যাচ্ছে, নেত্রযুগল নিম্ন হয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। এই বুঝি অচেনা কোনো অতিথি জিজ্ঞেস করে বসল অত্যাধিক বিস্ময় সমেত, এই তুমি বুঝি বউ? অনিচ্ছা সত্ত্বেও পা দুটো এক প্রকার জোর করে চালিয়ে বাহিরে আসলো। আজ ঠেলাকারি হতে মন চাইছে। কেউ যদি পশ্চাৎ হতে ঠেলে তবে বোধহয় খুব খুব বেশ হতো। ফলস্বরূপ শ্রেয়া এগিয়ে যেতে এক পা করে। মনের জোরের প্রয়োজনীয়তা অবশ্যই উঠত তাহলে। আমাদের জীবনের চলার পথে কি শুধু দুটো পা থাকলেই চলা চাই? যেমন করে গাড়ির চাকা থাকে সেই ঢাকা দ্বারা দীর্ঘ লম্বা রাস্তা অতিক্রম করে, এমনটা? গাড়ির ক্ষেত্রেও বিশেষ ভিন্নতা বিদ্যমান। পেট্রোল তেলবিহীন সেই ঝড় বস্তুরও অনেক মূল্য দেয়। মানুষের জীবন পা থাকলেই চলে না, গায়ে শক্তি থাকতে হয়। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মনের জোর। মনের জোর, ইচ্ছা শক্তি কিন্তু মানুষের উচ্চতার শিখরে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী শিখরে পৌঁছে দেয়। একটা মানব কিংবা মানবী দেহের শক্তি খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করার ক্ষমতা রাখে না। প্রথম প্রয়োজন হয় মনের শক্তির। মনের জোরে দেহ চলে, কিন্তু শ্রেয়া সেটাই খুঁজে পেতে ব্যর্থ। মনে হচ্ছে আবারও স্নেহ ডিমা সামনে এসে দাঁড়াবে বলে অমন করে সেজে এসেছে কেন? নিজেরও সংকোচ লাগছে, তাই আর স্টেজের দিকে পা না বাড়িয়ে একপাশে কাছাকাছি দাঁড়িয়ে রইল। তবে রক্ষা হলো না। প্রিয়র আদেশে ওকে টেনে টুনে বের করে নিয়ে গেল সবগুলো। অগত্যা দুপাশ সচল না হয়ে পারল না। দুই পরিবারের মেহমানে পুরো বাগান ভরপুর। স্টেজের সামনে পাতানো চেয়ারে চেয়ারে বসে আছে চেনা অচেনা চেহারার অনেক পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা। সবাই ওর দিকে কেমন ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। বিশাল বড় স্টেজ, একপাশে আয়ুষ ও প্রিয়র স্থান, অন্য পাশে তুর্য ও অহমিকার। প্রিয় নিজের আসন ছেড়ে অন্য একটা চেয়ারে বসে নিজেদের পাশে রাখলো। আয়ুষকে নিচু গলায় বলল, তুমি চেয়ারে বসো না, আমি এখানে বসে শ্রেয়ার সাথে পিক তুলবো। পাশে থাকায় শ্রেয়ার কর্ণ অবধি বিনা বাধায় প্রত্যেকটা শব্দ পৌঁছল। তৎক্ষণাৎ আঁতকে উঠে বলল, কি বলছিস তুই? পাগল হয়েছিস? ভাই আপনি বসে থাকেন, আমি স্টেজে বসবো না, নিচে গিয়ে বসবো। একদম ওর কথা শুনবেন না। আয়ুষ স্মিত হেসে দাঁড়িয়ে পড়ল, আর চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলল, বউ বললে সব কিছুতে রাজি,
তুমি বসো, বউয়ের শখ তোমার সঙ্গে ছবি তুলবে। আমি না হয় তোমাদের আমার মুঠোফোনে বন্দিনী মানাই। বলতে দেরি হলেও আয়ুষের মোবাইল বের করতে খুব একটা সময় লাগেনি। ইশারায় দুজনকে একসাথে বসতে আদেশ করে। বাধ্য সুবোধ বালিকা হয়ে উভয়েই বধূরূপে বন্দিনী হয়েই গেল। তন্মধ্যে অপর পাশে বসানো হলো অহমিকাকে। ভারী মেকআপে অদ্ভুত সুন্দর ঠেকল তাকে শ্রেয়ার নজরে। হৃদয়স্থল যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করলো। শুধু হলুদের সাজে দেখে এহেন অবস্থা, তাহলে যখন তুর্য এসে অহমিকার পাশে বসবে কেমন করে সহ্য করবে সে? তার সহ্য শক্তির মাত্রা কম, খুবই ক্ষীণ। পানি পান করার বাহানা রটিয়ে উৎস স্থান ত্যাগ করে ভূমিতে পা রাখল। জুতোর নিম্নতলে পিষে যাচ্ছে সবুজ ঘাসগুলো। দ্রুত হেঁটে বাগানের পথিমধ্যে এসে থমকে গেল। নিস্তব্ধ হয়ে পড়ল চোখ জোড়া। সামনে মেহরিমা, রাশেদা, ত্রিহা ও তুর্য হেঁটে আসছে। তারাও কয়েক পা এসে থেমে যায়। রাশেদা ওর চিবুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে মায়াভরা কণ্ঠে বলে ওঠে, তোকে কি সুন্দর লাগছে রে মা, মনে হচ্ছে তুই বউ। শ্রেয়া বেঁকি হাসল, লজ্জায় মাথা নত করল। পরক্ষণেই চোখ তুলে ঋণঝিলে স্বরে বলল, ধন্যবাদ আন্টি, এত সুন্দর একটা শাড়ি দাও। বাক্যটা সমাপ্ত করার আগে একটা গমগমে গম্ভীর স্বর যেন কণ্ঠ চেপে ধরে। রাশভারী গলায় বলে, আন্টি, সবাই অপেক্ষা করছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, চলুন, নয়তো পরে সবাই ঘুমে ঢুলুঢুলু হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। আরে তুমি একদম ঠিক বলেছো তুর্য। চলো চলো শ্রেয়া, তুইও আয়। আমি একটু পর আসছি, মোবাইলটা ঘরে রয়ে গেছে। আচ্ছা আমরা যাই। মেহেরিমা তীক্ষ্ণ চোখে চেয়ে পা মেলালো সবার সাথে। তুর্য তাদের আগেই চলে গেল। শ্রেয়া প্রচণ্ড বিস্ময়াহত হলো। লোকটা একটা বারও ওর দিকে চেয়ে দেখলো না। কেন দেখবে? আজ সে কেবল অহমিকাকে দেখাবে, সে কিনা আগামীর চিরকালের নিমিত্তে তার বউ হয়ে যাবে। অথচ এই নত মস্তকেও সারাক্ষণ মানুষটার দিকেই চেয়েছে তীররেখা নজরে, একরাশ মুগ্ধতার সহিত। সাদা পাঞ্জাবিতে শুধুই একজন শুভ্র পুরুষ দেখছিল ও। এক মুহূর্তের জন্য স্পৃহা হয়েছিল পাশে দাঁড়িয়ে কাউকে বলতে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত ব্যক্ত করুন তো, আমাদের একসাথে কেমন লাগছে? সাদা এবং লালের কম্বিনেশন মোহনীয় না? কিন্তু হায়, এ যে কখনো হবার না, হবেও না। এক কৃষ্ণবর্ণের রজনী পেরুলেই প্রকৃতিতে দুতির বিচরণ, খেলার শুরু হয়ে যাবে। সেটার সঙ্গে প্রিয় মানুষের সন্ধি হবে অন্য এক করণীয় সাথে। বুকে পাথর সমান ওজন কমানোর প্রয়াসে দীর্ঘমেয়াদী নিঃশ্বাস ছাড়ে শ্রেয়া। নেহাত ওইখান থেকে উঠে আসতে পেরেছে, নয়তো চক্ষু কলবে যে অশ্রুকণারা কপাল ছুঁয়ে চিবুতে বিয়ে গলায় স্পর্শ করছে, তার সবার চোখে চোখ বিদ্ধ। গটগট করে ঘরে ঢুকে পানি পান করলো। অনুষ্ঠান বাহিরে যাওয়ার ঘরে তেমন একটা বেড নেই, তেমন একটা বললে ভুল কেউই নেই। গানের শক্তি আওয়াজ আসছে। শ্রেয়ার শক্তিহীন দেহখানি সোফায় এলিয়ে চোখ বুজে পড়ে আছে। দুদিকের কার্নিশ পেয়ে অবলীলায় গড়িয়ে যাচ্ছে জল। বুক ফেটে আর্তনাদ বাহিরে আসতে চাইছে, ভালো লাগছে না। অঢেল কষ্টের শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। এই দুঃখের শেষটা কোথায়? কখনো কি সমাপ্তি ঘটবে, নাকি অন্তিমকাল অবধি বয়ে বেড়াতে হবে? মাথা উঠিয়ে বসল। নেত্র মেলতেই হতবিহ্বল বাক্রুদ্ধ। যাকে কেন্দ্র করে কল্পনা করে এত এত কষ্টের সৃষ্টি, সেই ব্যক্তির সামনের সোফায় বসে আছে ভাবলেশহীন, দৃষ্টি হাতের লাল গোলাপের দিকে নিবদ্ধ। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফুলটা। শ্রেয়া বিহ্বল কণ্ঠে কিছু বলতে চাইল, হাত নাড়াতেই চুরির আওয়াজে তুর্য ঝাঝালো দৃষ্টি নিক্ষেপ করে। ভড়কে গেল ও। এভাবে তাকানোর মানে বুঝল না। কোমরে হাত দিয়ে চেক করলো শাড়ি সরে গেল নাকি। এই নাকি আবার লজ্জায় ফেলতে দক্ষ। কোনো কারণ না পেয়ে ভড়কে যাওয়া বজায় রেখে বলে উঠল, আপনি এখানে বসে আছেন কেন? বউয়ের পালিয়ে যাওয়ার গল্পটা শোনার জন্য। তুর্যের চিরাচরিত কণ্ঠের বাক্য কর্ণপাত হতেই শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে যায়। আমতা আমতা করে বলল, কি? তুমি কি বউ? আর বউ হলে অনুষ্ঠান থেকে পালিয়ে এখানে এসে হাত পা ছড়িয়ে বসে কেন? আমি বউ কেন হতে যাব? তুর্য শটান হয়ে বসে, আনন্দপূর্ণ মেজাজে বলে, বউ না হলে বউয়ের মতন সেজেছ কেন? ছেলেদের ইমপ্রেস করার ধান্দা?
শ্রেয়া বুঝে পায় না এই লোক কোথায় কথায় ধান্দা শব্দ ব্যবহার করে কেন, আর এটা ওর বেলায় কেন করে। ও কি ধান্দাবাজ মেয়ে? কিছু কঠিন কথা শোনাতে চেয়েও থেমে যায়। নম্র স্বরে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলে, আন্টি দিয়েছেন অর্নামেন্টস শাড়িটা, তাই ওনার দেয়া জিনিস ফেলতে পারলাম না। আর প্রিয় এমন করে সাজিয়ে দিয়েছে। অকস্মাৎ তুর্য ঠান্ডা দৃষ্টিতে চেয়ে ফিচেল কণ্ঠে বলল, আন্টি দিয়েছে? হ্যাঁ। শ্রেয়া মাথা নাড়িয়ে জানায়। পর মুহূর্তেই দেখে তুর্য ঠোঁটের কোণে সুপ্ত বাঁকা হাসি নিয়ে ওর নিকটে আসে, কানে গোলাপটা গুজে দেয়। কিছু বুঝে ওঠার পূর্বেই বেরিয়ে গেল। হতভম্ব হয়ে রইল ও। প্রিয় খবর পাঠিয়েছে তাড়াতাড়ি স্টেজে পৌঁছতে, এখনই নাকি বিয়ে হবে। এটা শুনে কয়েক মিনিট সেকেন্ড শ্রেয়া স্থবির হয়েছিল। ডিসিশনটা চৌধুরী বাড়ির সদস্যদের, সবার নয়, কেবল তুর্য ও আয়ুষের। তারা দুজন আগেই সবার সাথে কথা বলে ঠিক করে রেখেছিল, তবে প্রিয়কে জানানো হয়নি। মেহমানরা পর্যন্ত জানে না। আজ বিয়ের কার্যটা সম্পন্ন হয়ে যাবে কাল, সেই উপলক্ষে অনুষ্ঠান। শ্রেয়ার কাছে এটা খুব ইউনিক লাগলো, কিন্তু মরে যেতেও ইচ্ছে যাচ্ছে। স্বামীর বিয়েতে উপস্থিত হতে যাচ্ছে, কখনো মানুষটার বুকে মাথা রাখা হলো না। শোক দুঃখ ভাগাভাগি পর্বটা এলো না, হলো না সংসার করা। কেবল প্রিয়র জন্য যেতে হবে। মেয়েটা ওর জন্য অনেক করেছে, স্বার্থপর হলে চলবে না একদম। কিছু দিতে না পারুক, বিয়েতে অংশীদার হওয়া তো চাই। সেই চিন্তাই অটল থেকে দ্রুত পদে আসে। আস্তে আস্তে শুনতে পায় কাজী সাহেবের রসকসহীন স্বর, পাত্রকণ রেডি তো? তাহলে বিয়েটা শুরু করি। বাড়ির বড় ছেলেকে দিয়েই শুরুটা হোক। তাৎক্ষণিক শ্রেয়ার কর্ণাধার হয়ে আরও একটা কণ্ঠ, তুর্যর গম্ভীর স্বর। একটু অপেক্ষা করুন কাজী সাহেব, আমার বউকে আসতে দিন। এটুকু বলে সামনের দিকে তাকালো। শ্রেয়া পাথর হয়ে গেল নিমেষে। সবার মুখশ্রীতে অবকতার ছাপ। দেখল তুর্য এগিয়ে এসেছে, দাঁড়িয়েছে ওর সামনে। ওর হাত ছুঁয়ে বলল, তোমার জন্য কাজী সাহেব দাঁড়িয়ে আছে, চলো। শ্রেয়া ভয়ার্থ দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকালো। অনুভব করলো আজ হৃদস্পন্দন একদম স্বাভাবিক, গতি নিয়ন্ত্রণ হারা হয়নি একটা বারও। কিন্তু মস্তিষ্ক অচল হয়ে পড়েছে, কিছুই বুঝতে পারছে না। ভিতরে ভয়ের রেশ পর্যন্ত নেই, যা আছে সব বাহ্যিক অংশে। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির অনুভূতির ভয়ের মুখোমুখি হলো সে। তুর্য তাড়া দিয়ে বলল, চলো। সামলে ওঠার সুযোগ দিল না, বরঞ্চ হাত ধরে স্টেজে নিয়ে আসে তুর্য। সকলের উৎসুক চাহনি নিবদ্ধ দুজনের দিকে। অনেকেই ইতিমধ্যে ফুসুর ফাসুর শুরু করে দিয়েছে। এটাই হবার ছিল। যখন কাঙ্ক্ষিত ঘটনার ফলন না হয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় মানুষের মুখে মুখে, সেই বিষয়ে আলোচনা সমালোচনাটাও যেন শ্রেয়। মেহরিমা চৌধুরীর মুখে বিস্ময়ের ছাপ বিশদ। এগিয়ে এসে বললেন, এসব কি তুর্য? এই মেয়ের হাত ধরে এখানে নিয়ে আসলি কেন? তুর্য স্মিত হাসে মায়ের দিকে তাকিয়ে। শ্রেয়ার হাতটা ধরে রেখেই বিলম্ববিহীন সিধা জবাব দেয়, বউকে আবার বিয়ে করতে নিয়ে আসলাম। মেহরিমা আতকে উঠলেন। বউ? তোর কি শরীর খারাপ লাগছে? এই মেয়ের তোর বউ হবে কেন? কি আবল তাবল বকছিস? মা, বিয়েটা হয়ে যাক, তারপর বলবো সুস্থ আছি কিনা। আর বউ কিভাবে হলো সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। অভিনেত্রীর ট্যাগটা দিতে পারছি না, কারণ আমার কাছে মা যেমনই হোক কঠোর মিথ্যাবাদী ছলনাময়ী, এসবে মাথা ব্যথা নেই। সত্য একটাই, তুমি আমার মা এবং আমার কাছ থেকে যথেষ্ট সম্মান ভালোবাসা পাওয়ার যোগ্য। কথাগুলো অত্যন্ত ঠান্ডা গলায় বলল তুর্য। মেহরিমা ছেলের অপর হাতটা হাতের মুঠোয় নিয়ে কেঁদে উঠলেন। নরম কণ্ঠে বললেন, বিয়েটা করিস না, তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তুই জানিস না এই মেয়ে কেমন। তোকে ফেলে বিয়ের পরদিন পালিয়েছিল ও, আবারও ধোকা দিবে তোকে। তুর্য হাত বাড়িয়ে মায়ের গালে লেগে থাকা জলবিন্দু মুছে দিল। বলল, বিয়ে হয়ে গেছে, ভাঙিনি কখনো। বউকে ছাড়ার প্রশ্নই আসে না মা। ওই যে বললাম মা, অপরাধ করলেও তার প্রতি সম্মান কমে যাবে না, তেমনি বউ করলেও ছুটে ফেলে দেওয়া যায় না। অবশেষে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। এছাড়া প্রত্যেক মানুষের নেওয়া পদক্ষেপের পেছনে কোনো না কোনো কারণ লুকায়িত থাকে। বাধা দিও না প্লিজ। তুর্যের এত নরম কণ্ঠস্বরে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য অবাক।
এত বড় একটা সত্য জানতে পারলেও অথচ নিস্তেজ আছে তা যেন অবিশ্বাস্য। বাড়ির সবাই বিয়ের কথা লুকালো। বিয়ের পরের সকালে বউ উধাও হয়ে গেল সব জেনেও রাগের বহিঃপ্রকাশ করল না সে। এমনকি চেহারার আকৃতিতে কিঞ্চিত ক্রোধ ফুটে ওঠেনি। আয়ুষ ও প্রিয় একে অপরের মুখের দিকে তাকালো। ওরা আজ অন্য কল্পনা করে রেখেছিল, কিন্তু তা ভেস্তে দিয়ে তুর্য এভাবে সত্য টেনে হিচড়ে সামনে আনবে কোসপিন কালেও ভাবেনি। দুজনেই আজ যেমন করে হোক তুর্য শ্রেয়ার স্বামী এটা সবার সামনে বলে দিত। হলুদের রাতে বিয়ে হবে এটা জানতেই প্রিয় ইশারায় কথা অবধি সেরে নেয় আয়ুষের সঙ্গে। তুর্য বিয়ে করতে বসলেই ও বলে দিবে তুর্য বিবাহিত। ভরা আসরে বললে তো মেহুরিমা এবং অন্যরা বিষয়টা ধামাচাপা দিতে পারবেন না, সেটা ভেবেই সিদ্ধান্ত নেয়। কিন্তু তুর্য এভাবে জেনে গেল কিভাবে, কবে? মনে হাজারো প্রশ্ন জাগছে। আয়ুষ তুর্যের মেজাজ স্বভাব সবকিছুর সাথে 100 ভাগ না হোক অল্প বিস্তর হলেও পরিচিত। এত শীতল ব্যবহার কেমন যেন বাঁধছে মনে। তবুও একদিক থেকে দুজনের কল্পনা জল্পনা সফল হলো। ধরন ভিন্ন ছিল, কিন্তু লক্ষ্য ঠিকই নিজের গন্তব্য খুঁজে পেয়েছে। তুর্য হাতের বাঁধনটা শক্ত করে অহমিকার উদ্দেশ্যে বলল, উঠো।